ডাব্লিউবিসি কাসাপোলো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 7-এর জন্য নিয়ে এসেছি আজকে ইতিহাস সপ্তম অধ্যায় জীবনযাত্রা, সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ এর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে সেটা দিব। তবে তার আগে আমি বলে দিই, প্রশ্নের উত্তর সলভ করার আগে যে এর শর্ট কোশ্চেনগুলি যেগুলো রয়েছে শূন্যস্থান পূরণ ও বিবৃতিগুলি, সেগুলি আমার যে আগের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। পার্ট 1 রয়েছে। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করে দিচ্ছি। দেখো, 3 নাম্বার, সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে প্রথমে কোশ্চেন রয়েছে ক, সুলতানি ও মুঘল যুগে ভারতের কোন কোন ফল, সবজি এবং শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? উত্তর, গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের সবচেয়ে বেশি চাহিদা ছিল। আঙ্গুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি ফলেরও চাষ হতো। নানা রকম ফুল, চন্দন কাঠ, ঘৃতকুমারী এবং নানা ভেষজ উদ্ভিদ ভারতে হতো। লঙ্কা, আদা এবং অন্যান্য মশলাও চাষ হতো। খ প্রশ্ন, মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন? উত্তর, খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির, নানক, শঙ্করদেব, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ ভক্তিবাদের প্রচার শুরু করেন। ভারতবর্ষে নানা দিকে শোনা যেতে থাকে তাদের কথা, লেখা কবিতা এবং গান। মীরাবাই তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর প্রতি একনিষ্ঠ ভক্তিতে। গ, সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? সিলসিলা এক ধরনের গোষ্ঠী। এই সিলসিলা বা গোষ্ঠীর অন্যতম সাধক ছিলেন শেখ নিজামুদ্দিন আউলিয়া। চিশতি সুফিরা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে মানুষের বিচার করতেন না। সুফি সাধকদের অবদান ছিল প্রচুর। নিজেদের খোলামেলা জীবন ও শান্তির বাণীর মধ্যে দিয়ে রাজনীতিবাদ দিয়ে তারা সর্বদা মানুষকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন। নেক্সট কোশ্চেন, দিন-এ ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? উত্তর দেখে নেব। দিন-এ ইলাহি আসলে ছিল আকবরের প্রতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতের মধ্যে প্রচারিত এক আদর্শ। আকবর নিজে তাদের বেছে নিতেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ আনুগত্য থাকার শপথ নিত। এই হলো দিন-এ ইলাহি। প্রশ্ন, স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কী? উত্তর, আলাই দরওয়াজা আলাউদ্দিন খিলজির আমলে তৈরি করা হয়েছিল। এটি ইন্দো ইসলামী ও স্থাপত্য শিল্পের অসাধারণ নমুনা ছিল। লাল বেলে পাথরে তৈরি আলাই দরওয়াজা যেন সুলতান হিসাবে আলাউদ্দিন ক্ষমতার প্রতিফলন ছিল। দরওয়াজার গায়ে আল্লাহর কথা নয়, খোদাই করা হয়েছে সুলতানের প্রশংসা। নেক্সট প্রশ্ন, ক্যালিগ্রাফি এবং মিলিয়ার বলতে কি বোঝায়? উত্তর দেখে নেব। সুন্দর হাতের লেখা শিল্প সেকালে খুব চর্চা হতো। একে ইংরেজিতে বলে ক্যালিগ্রাফি। বাংলা হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলা যেতে পারে। ছাপাখানার রেওয়াজ ছিল না তখন। হাতে লেখা বইগুলিই ছিল শিল্পের নমুনা। সম্রাট আকবরের সময় বইয়ের অলঙ্করণ শিল্পের আরও নমুনা পাওয়া যায়। তুতিনামা, রজমনামা প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি এবং ছবি দিয়ে। আকার এবং আয়তনে ছোট এই ছবি বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার কথাটা ইংরেজি, তবে সেটাই বেশি প্রচলিত। বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। সোনার রং এবং অন্যান্য রঙের ব্যবহার হতো বইতে। তাতেও জ্বলজ্বল করত পৃষ্ঠাগুলি। লেখার চারপাশে নানা রকম অলঙ্কার করা হতো। ঝ, শিবায়ন কি? এর থেকে বাংলা কৃষকের জীবনে কি পরিচয় পাওয়া যায়? উত্তর দেখে নিব। বাংলায় শিবকে ঘিরে নানা সাহিত্য লেখা হতো। সেই লেখাগুলিকে শিবায়ন বলে। শিব দুর্গার সংসারের শিব সেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করতেন।
এই লেখাগুলিতে সেই সময় বঙ্গদেশের গরিব কৃষক পরিবারের যেন শ্রী দুর্গা হয়ে গেছে। কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো। উত্তর দেখে নেব। চীন দেশে খ্রিস্টীয় প্রথম শতকে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। ত্রয়োদশ শতাব্দীতে ভারতের কাগজ তৈরি করার প্রযুক্তির চীন থেকে প্রথমে নিয়ে আসে মধ্য এশিয়ার মোগলরা। অল্পকালের মধ্যে ভারতের কাগজের ব্যবহার ছড়িয়ে পড়ে, এর ফলে লেখাপড়ার কাজ সহজ হয়। একসময় দেখা যায় ময়রা মিষ্টি দেওয়ার জন্য কাগজ ব্যবহার করা হতো। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। নেক্সট প্রশ্ন 4 বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্ন ক, মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। সমাজ ছিল যৌথ পারিবারিক ভিত্তিক। সমাজে এবং পরিবারে পুরুষদের তুলনা নারীদের স্থান ছিল নিচে। হিন্দু এবং মুসলমান সমাজে ঘুমটা এবং পর্দার প্রচলন ছিল, কিন্তু গরিব কৃষক পরিবারে নারী পুরুষকে কাঁধে কাঁধে মিলিয়ে সংসার এবং খামারে পরিশ্রম করতে হতো। সেই সব ক্ষেত্রে মহিলাদের পর্দা বা ঘোমটার বিশেষ প্রচলন ছিল না। সাধারণ গরিব জনগণের বস্তির জন্য সামান্য কিছু উপকরণ লাগতো। একটা পাতকুয়া, ডোবা বা পুকুর থাকলেই বস্তি তৈরি করে নিতে পারত গ্রামের মানুষ। ঘর তোলার জন্য কয়েকটি গাছের গুঁড়ি, চাল ছাইবার জন্য কিছু খড়, এতে তারা মাথা গোঁজবার ঠাঁই করে সরকারি খাজনা ও নানা পাওনা মিটিয়ে ফসলের কিছু অংশ কৃষকের হাতে থাকতো। সেটাই ছিল রোজগার ব্যবহারের সম্বল। বছরে কয়েকটি ঋতুতে কৃষক পরিবারগুলি দিন রাত পরিশ্রম করত। কৃষকের দৈনন্দিন জীবন বিষয়ে অল্প তথ্য পাওয়া যায়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় একজন উলন্দাজ বণিক লিখেছিলেন যে গরিবরা মাংসের স্বাদ প্রায় জানতই না। তাদের রোজের খাবার ছিল একঘেয়ে খিচুড়ি, তাই দিয়েই সারাদিন একবার মাত্র বিকেলবেলা তারা খালি পরবার পোশাকও যথেষ্ট ছিল না। এক জোড়া খাটিয়া ও রান্নার 2-1খানা বাসনই ছিল তাদের ঘর গৃহস্থালী। বিছানার চাদর ছিল একটি বা বড় জোর 2টি, তাই তারা পেতে সুতো দরকারে গায়ে দিত। গরমের দিনে তা যথেষ্ট হলেও দারুণ শীতে তাদের ভীষণ কষ্ট হতো। কবিরের ভক্তি ভাবনায় কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল বলে তোমার মনে হয়? বারাণসীতে এক মুসলিম জোলাহা পরিবারে পালিত হন কবির। তিনি ছিলেন খ্রিস্টীয় পঞ্চদশ-ষোড়শ শতকে একজন বিখ্যাত ভক্তি সাধক। কেউ কেউ মনে করেন যে কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য। ইসলামের একেশ্বরবাদের সঙ্গে বৈষ্ণব নাথ, যোগী এবং তান্ত্রিক বিশ্বাসও এসে মিশেছিল কবিরের ভক্তি চিন্তায়। তার কাছে সব ধর্মই ছিল এক, সব ভগবানই সমান। তাই কবিরের মতে রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাহিব ইত্যাদি ছিল এক ঈশ্বরেরই বিভিন্ন নাম। কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনে ঈশ্বর খুঁজে পাবে। তার জন্য মসজিদের প্রয়োজন নেই। তাই মূর্তি পুজো বা গঙ্গা স্নান বা নামাজ পড়া তার কাছে ছিল। তখনকার সামাজিক জীবনে কবিরের ভাবনার গুরুত্ব ছিল অপরিসীম। তার গান এবং দোহা শুনলে বোঝা যায় তিনি ধর্মের লোক দেখানোর আচারের বিরোধী। 500-রও বেশি কবিরের দোহা গুরু গ্রন্থ সাহিবের অংশ। শিখ এবং অন্যান্য ধর্মের মানুষের কাছে কবিরের আসন 10 জন শিখগুরুরই পাশেই। কবিরের দোহার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়ার কথা শুনত সাধারণ মানুষ। কারখানার মজুর, চাষি, গ্রামের মোড়ল সবার মুখে ভাষাই ছিল দোহার ভাষা। লোকমুখে শোনা যায় যে কবিরের মৃত্যুর পর তার হিন্দু ও মুসলিম ভক্তরা কবিরকে হিন্দু মতে দাহ করা হবে নাকি ইসলামীয় মতে গৌর দেওয়া হবে তা নিয়ে চিন্তা করে। সেই সময় কবিরের দেহ অদৃশ্য হয়। সেই জায়গায় পাওয়া যায় সাদা কাপড়ের উপর এক মুঠো লাল গোলাপ। এই ফুল 2 সম্প্রদায়ের ভক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। গল্পের সত্য মিথ্যা বিচার না করেও আমরা বুঝি কিভাবে তখনকার মানুষের মনে কবির শান্তি এবং সাম্যের প্রতীক হয়ে উঠেছিলেন। নেক্সট প্রশ্ন গ, বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কি হয়েছিল বিশ্লেষণ করো। উত্তর দেখে নেব। উত্তর, খ্রিস্টীয় সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে।
শ্রী চৈতন্য এবং তার অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজ ভেদাভেদ থেকে গিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলিকে তুচ্ছ করা যায় একথা চৈতন্য জোর দিয়েই প্রচার করেন। সেকালের তুলনায় ভাবলে এটি এক বড় সাফল্য ছিল। তবে চৈতন্য এবং তার ভক্তি আন্দোলন সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতে। বৈষ্ণবের রচনা সাধারণ মানুষের রোজগার জীবনের ছবি ধরা পড়ে। বহু মুসলমান কবি বৈষ্ণব গান কবিতা খাঁটু খাঁটু তেলে না পটুয়া রাসলীলা পৌষ পার্বণ ইত্যাদি গানের আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়। এভাবে ভক্তি ভাবনাকে ছড়িয়ে দিয়ে চেষ্টা করেন শ্রীচৈতন্য। বাংলায় এক নতুন সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশ তৈরি করা হয় এবং মধ্য দিয়ে জ্ঞানের বদলে ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের উপরে জোর পড়েছিল। বলা হতো জ্ঞানে কুলে পাণ্ডিত্য চৈতন্য নাই পাই, কেবল ভক্তির বেশ চৈতন্য গোসাই। অর্থাৎ জ্ঞান চর্চা এবং উঁচু বংশের জন্ম দিয়ে কিছুই হয় না, ভক্তির মাধ্যমেই চৈতন্য লাভ হয়। ঘ বাদশাহ আকবরের দিনে ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। উত্তর, খ্রিস্টীয় 1570-এর দশকে বাদশাহ আকবরের ক্রমশ সবার সামনে নামাজ পড়া ও অন্যান্য ইসলামীয় আচার পালন করা বন্ধ করে দেন। তিনি নিজের মতো কিছু প্রথা পালন করতে শুরু করেন। এক সময় দিনে 4 বার তিনি সবার সামনে পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করা এবং সূর্যের নাম জপ করা শুরু করেন। ফতেহপুর সিক্রিতে তিনি প্রথমে ইসলাম ধর্ম নিয়ে উলেমার সঙ্গে আলোচনা করতেন। পরে তিনি নানান ধর্মের গুরুদেব ডেকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করতে থাকেন। অবশেষে এইসব আলোচনার ভিত্তিতে তিনি দ্বীন-ই ইলাহি নামে এক নতুন মত চালু করলেন। এক সময় ভাবা হতো দ্বীন-ই ইলাহি বুঝিবা বাদশাহ আকবরের প্রচলিত এক নতুন ধর্ম, কিন্তু আকবর কখনো ইসলাম ধর্ম ত্যাগ করেননি। ইসলাম ধর্মের নানান ব্যাখ্যার মধ্য থেকে তিনি সবচেয়ে যুক্তিগ্রাহ্য মেনে নিতেন। নানা ধর্মের গুরুদেবের সঙ্গে আলোচনা করে তিনি বিভিন্ন ধর্ম থেকে নিজেদের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিতেন। সেই বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে আকবর দ্বীন-ই ইলাহি তৈরি করেন। তিনি এর প্রচলন করেছিলেন নিজের সভাসদদের মধ্যে, কিন্তু এখন এই সম্বন্ধে ধারণা অনেকটা পাল্টে গেছে। এখন মনে করা হয় যে দ্বীন-ই ইলাহি আসলে ছিল আকবরের প্রতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচারিত এক আদর্শ। আকবর নিজে তাদের বেছে নিতেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত। এই হলো দ্বীন-ই ইলাহি। এইভাবে আকবর নিজের চারপাশে গড়ে তুললেন বিশ্বস্ত অনুগামীদের একটি দল। এক একজন সদস্যদের ছিল এক এক ধর্ম। তারা কেউ পারস্য দেশের লোক, কেউ হিন্দু রাজপুত, আবার কেউ বা ভারতীয় মুসলমান। দ্বীন-ই ইলাহি কোনো আলাদা ধর্ম ছিল না। মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি এবং দুর্গ নির্মাণের সম্বন্ধে আলোচনা করো। উত্তর, সম্রাট বাবরের ছিল বাগানের হক। 4 ভাগে ভাগ করা একরকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো, তাকে চাহার বাগ বলে। মুঘল স্থাপত্য শিল্পের প্রসার শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে। ভারতে মুঘল শাসনের প্রসার এবং স্থাপত্য বানানোর কাজ আকবর একসঙ্গে করেছিলেন। দুর্গ শহর প্রাসাদ বানানোর আকবর এতে একদিকে সাম্রাজ্য সুরক্ষিত হয়েছিল, অন্যদিকে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। আগ্রা দুর্গ এর অন্যতম উদাহরণ। আজমির, লাহোর, কাশ্মীর, এলাহাবাদ প্রভৃতি স্থানের দুর্গগুলিও আকবরের সময় তৈরি করা হয়। গুজরাটের কয়েক জয়ের স্মৃতিতে আকবর বানিয়েছিলেন বুলন্দ দরওয়াজা, ফতেহপুর সিক্রি এবং তার প্রাসাদ, মসজিদ, মহল, দরবার আকবরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নমুনা। জাহাঙ্গীরের সময় বাগান বানানোর উদ্যোগ আবার শুরু হয়। আগ্রা, কাশ্মীরে বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর লিখেছিলেন তার আত্মজীবনী তুজুকি-জাহাঙ্গীর বই। মধ্যযুগে বাংলার স্থাপত্য রীতির পর্যায়গুলির মূল বৈশিষ্ট্য কী ছিল? এই যুগের বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাসকে 3টি মূল পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে 1201 থেকে 1339 খ্রিস্টাব্দে বাংলার রাজধানী ছিল গৌড়। ত্রিবেণীতে জাফর খানের সমাধির ভগ্নাবশেষ এবং বসিরহাট-এ ছড়িয়ে থাকা কিছু স্তূপ ছাড়া এই সময়কার কোথাও স্থাপত্যই আজ আর নেই। দ্বিতীয় পর্যায়ে 1339 থেকে 1442 খ্রিস্টাব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য
হলো মালদহের পান্ডুয়ার সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদ। এছাড়া হুগলি জেলা ছোট পান্ডুয়ার মিনার ও মসজিদ এবং গৌড়ের শেখ আকি সিরাজের সমাধি এই পর্যায়ে এর আরও কিছু উল্লেখযোগ্য স্থাপত্য। তৃতীয় পর্যায়ে 1442 থেকে 1539 খ্রিস্টাব্দে বাংলার ইন্দো ইসলামী রীতি স্থাপত্য শিল্প সবচেয়ে উন্নত হয়। পান্ডুয়ার সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহর সমাধি এই ধাঁচের সেরা নিদর্শন। উচ্চতায় খুব বেশি না হলেও টেরাকোটার গম্বুজ এবং তার অর্ধগোল আকৃতির জন্য এটি বাংলা ইন্দো ইসলামী স্থাপত্যের উন্নতির অন্যতম নজির। বরবক শাহের আমলে তৈরি গৌড়ের দাখিল দরওয়াজা এক সময়ের আরও একটি উল্লেখযোগ্য নির্মাণ। এছাড়াও সে সময়ের রাজধানী গৌড়ের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্যের নজির হল তাঁতিপাড়া মসজিদ, গম্বুজ মসজিদ ও লোটান মসজিদ। 1488 খ্রিস্টাব্দে তৈরি হয় 26 মিটার উচ্চতার ফিরোজ মিনার। ইট ও টেরাকোটার কাজ ছাড়া এই মিনারটি সাদা ও নীল রং এর চকচকে টালি দিয়েও অলঙ্কৃত। 1526 খ্রিস্টাব্দে তৈরি বড় সোনা মসজিদ গৌড়ের সবচেয়ে বড় মসজিদ। 6. মুঘল চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহের কী ভূমিকা? সুলতানি শাসন শুরু হবার আগে ভারতে ছবি আঁকার রেওয়াজ ছিল। মন্দির ও গুহার দেওয়াল চিত্র তার সাক্ষী হয়ে আছে। তবে ছবি আঁকার ক্ষেত্রে সুলতানি ও পরে মুঘল যুগের মৌলিক পরিবর্তন হয়। আস্তে আস্তে নানা চিত্ররীতির মিলমিশ লক্ষ্য করা যায়। চিত্রকলা বিভিন্ন অঞ্চলে নানা রকম আঞ্চলিক চিত্ররীতি তৈরি হতে দেখা যায়। সুলতানি যুগে বই এবং পাণ্ডুলিপিতে ছবি আঁকার চল দেখা যায়। সুন্দর হাতের লেখা রঙিন ছবি সব মিলিয়ে বইগুলি সুদৃশ্য হয়ে উঠত। হিন্দু, বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলিতে এই প্রথার ছাপ পড়েছিল। কল্পসূত্র, কালচক্র কথা, চৌরপঞ্চাশিকা প্রভৃতি বইগুলিতে এক ধরনের লেখা ও ছবির ব্যবহার দেখা যায়। পার্সিক মহাকাব্য শাহনামার ভারতীয় সংস্করণেও এ ধরনের রঙিন ছবি রয়েছে, তবে এই ছবিগুলি বিশেষ নিদর্শন দেখা যায় না। এই চিত্রশিল্পীরা প্রধানত পশ্চিম ভারতের বাসিন্দা ছিলেন। এদের মধ্যে অনেকেই পরে মুঘল সম্রাট আকবরের কারখানায় যোগ দেন। সুলতানি চিত্রশিল্পের ধারা মুঘল যুগের আরও উন্নত হয়ে ওঠে। বইতে ছবি আঁকা এবং অলঙ্করণের প্রথা সম্রাট বাবরের সময়ও দেখা যায়। এ ব্যাপারে হুমায়ুনের খুবই উৎসাহ ছিল। ইরান ও আফগানিস্তানে থাকার সময় তিনি আবদুস সামাদ ও মীর সঈদ আলীর কাজ দেখেন। মুগ্ধ হুমায়ুন পরে দিল্লিতে ফিরে তাদের নিয়ে মুঘল কারখানা খোলেন। সেই কারখানায় বইগুলি অপূর্ব সুন্দর হাতে লেখা ও অলঙ্করণ দিয়ে সাজানো হতো। হমজানামা বই এর অলঙ্করণের কাজ হুমায়ুনের সময় শুরু হয়। সেই কাজ শেষ হয় আকবরের আমলে। এমন আরও উদাহরণ ছড়িয়ে আছে রজমনামা, নল দময়ন্তী, জাফরনামা ইত্যাদিতে। বর্গীজ মধ্যযুগে ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো। উত্তর দেখে নাও। মধ্যযুগে ভারতে বরং আমরা দেখি ফার্সি ভাষা ও সাহিত্যের বিপুল জনপ্রিয়তা। ভারতে ফার্সি সাহিত্য শুরু সুলতানি শাসনের হাত ধরে। 8ম শতাব্দীতে তুর্কিরা যখন ভারতে আসে তখন থেকেই বোধ হয় ফার্সি প্রচলন ঘটে। এর আগে থেকে অবশ্য ফার্সি প্রশাসনিক ভাষা হিসেবে মধ্য এশিয়া এবং ইরানে প্রচলিত ছিল। সেখানে সাহিত্যের ক্ষেত্রে এই ভাষা বহুভাবে ব্যবহৃত হতে থাকে। ভাবা হয়তো ভুল নয় যে তুর্কি ফার্সি ভাষার শক্তির সঙ্গে পরিচিত ছিল। হয়তো সেই কারণে ভারতে এই ভাষাকে গুরুত্ব দেয় তুর্কিরা। কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশ ফার্সি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। ফার্সি ভাষা ও সাহিত্যের বিকাশে খলজি যুগের অবদানও গুরুত্বপূর্ণ। এই সময়ে লাহোর শহর হয়ে ওঠে ফার্সি ভাষাচর্চার অন্যতম প্রধান কেন্দ্র। ফার্সি সাহিত্যিক ও দার্শনিকদের মধ্যে আমির খুসরো লেখা ছিল সবচেয়ে বিখ্যাত। 1252 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বাদাউনের কাছে পাটিয়ালিতে জন্ম খুসরো। মধ্যযুগে বহু রচনা মূল সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করা হয়। এই ধারার প্রথম লেখক ছিলেন জিয়া নকশাবি। তিনি সংস্কৃত ভাষায় লেখা গল্পমালা ফার্সিতে অনুবাদ করেন। তার নাম দেন তুতিনামা।
দক্ষিণ ভারতের বাহমনি সুলতানরাও ছিলেন ফার্সি ভাষা চর্চার খুব আগ্রহী। সেই কারণে বাহমনি রাজধানী গুলবর্গা এবং বিদরে হয়ে উঠেছিল ফার্সি ভাষা এবং সাহিত্যের এক নামী কেন্দ্র। ফার্সি কার্যকারিতা এবং জনপ্রিয়তা আরও বেড়েছিল মুঘল আমলে। সম্রাট বাবর ছিলেন তুর্কি এবং ফার্সি দুই ভাষাতেই সুপণ্ডিত। তার আত্মজীবনী তুজুকি কবির বাবরি এবং বাবরনামা লেখা হয়েছিল তুর্কি ভাষাতে। হুমায়ুনও ছিলেন ফার্সি প্রেমী। গুলবদন বেগমের লেখা হুমায়ুননামা ফার্সি ভাষায় লেখা একটি বিখ্যাত গ্রন্থ। সম্রাট আকবরের আমলে ফার্সি ভাষা এবং সাহিত্য ক্রমশ উন্নত হতে থাকে। আকবরের মতো সম্রাট জাহাঙ্গীর ফার্সি অনুরাগী ছিলেন। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সুলতানি এবং মুঘল আমলে সামরিক এবং কৃষি প্রযুক্তিতে কি কি পরিবর্তন ঘটেছিল বলে তোমার মনে হয়? উত্তর দেখে তো সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এই সময়ে বড় রকম বদল হয়। খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথমার্ধে বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্র চীন থেকে মুঘলদের হাত ঘুরে প্রথমে ভারতে এসে পৌঁছায়। এর কিছু পরে ভারতের কিছু অঞ্চলে শুরু হয় বারুদ চালিত রকেটের ব্যবহার। খ্রিস্টীয় পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে চীন ও মামেলুক শাসিত মিশর থেকে বন্দুকের প্রযুক্তি আসে ভারতে। খ্রিস্টীয় ষোড়শ শতকের গোড়ার দিকে পর্তুগিজরা এই প্রযুক্তি দক্ষিণ ভারতে ছড়িয়ে দেয়। এই সময়ে আশেপাশে মুঘলরাও উত্তর ভারতের যুদ্ধে ব্যাপক হারে বন্দুক ও কামানের ব্যবহার চালু করে। ঘোড়া চড়ে যুদ্ধের সময় ঘোড়ার দুপাশে সৈনিকের পা রাখার জন্য পদানির রেকাব ব্যবহার তুর্কি বাহিনীকে বাড়তি সুবিধা দিত। অশ্বারোহী পদাতিক এবং রণহস্তীর সঙ্গে এ দেশে রাজা বাদশাদের সৈন্যবাহিনীতে ক্রমশ কামান চালক এবং বন্দুকধারী সৈন্যরা জায়গা করে নিতে থাকে। কৃষিক্ষেত্রে মধ্যযুগে সবচেয়ে বড় উন্নতির দিক ছিল সেচ ব্যবস্থার প্রসার। দক্ষিণ ভারতে বিজয়নগর শাসকরা এবং উত্তর ভারতে ফিরোজ শাহ তুগলক এবং মুঘল বাদশাহরা সেচ ব্যবস্থার খুব উন্নতি ঘটিয়েছিলেন। দক্ষিণ ভারতে অধিকাংশ জমি পাথুরে এবং নদীর সংখ্যা তুলনায় কম হওয়ার ফলে সেচের কাজ করা ছিল কঠিন। এখানে বড় মাপের জলাধার খনন করে তার থেকে ছোট নালা বা খালের মাধ্যমে চাষের জমিতে জল পৌঁছে দেওয়া হতো। অন্যদিকে উত্তর এবং পূর্ব ভারতে ছোট বড় নদীর সংখ্যা অনেক। এই নদীগুলি থেকে খালের মাধ্যমে জল সরাসরি পৌঁছে যেত চাষের জমিতে। আজকে এইটুকুই। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।